এস ব্লক পার্ট 2 দেখতে পাচ্ছ। তারপরে সুপার অক্সাইড O2 মাইনাস, সুপার অক্সাইডের বন্ড অর্ডার কী হবে এটা জানতে চাইতে পারে। তোমরা পড়েছো কেমিক্যাল বন্ডে, নিজেরা করবে। এটা পটাশিয়াম সুপার অক্সাইড, O2 মাথায় মাইনাসের অযুগ্ম ইলেকট্রনটা কোথায় থাকে? সেই অযুগ্ম ইলেকট্রনটা থাকবে 5*2p1। তবু একবার হিসাবে দেখে নেবে O2 মাইনাস ইলেকট্রনটা কোথায় থাকবে। যেহেতু অযুগ্ম ইলেকট্রন থাকবে তাই সুপার অক্সাইডটা প্যারাম্যাগনেটিক ধর্মের হবে। পারঅক্সাইড দুটোর মধ্যে একটা প্রায় পড়ে। পারঅক্সাইডে বন্ড অর্ডার কত? O2 2 মাইনাসের বন্ড অর্ডার দেখে নেবে কত হচ্ছে, Na2O2। তো কোনো অযুগ্ম ইলেকট্রন থাকছে না তাই ডায়াম্যাগনেটিক। Na2O2টা সোডিয়াম পারঅক্সাইড বলা হয়। Na2O2তে এখানে যে O2 2 মাইনাস আছে, আমরা নর্মালি সোডিয়াম অক্সাইড বলে যেটা জানি সেটা আলাদা, সেটা Na2O, এটা পারঅক্সাইড। এরপরে হাইড্রোজেন পারঅক্সাইড সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যাপারটা, এস ব্লকে যেহেতু হাইড্রোজেন আছে সেজন্য জল, পারঅক্সাইড এগুলো দেওয়া আছে। তো হাইড্রোজেন পারঅক্সাইডের জায়গাটা একটু ইম্পর্টেন্ট। দেখো এখানে অক্সিজেন তো -1 স্টেটে, ওই জন্যই পারঅক্সাইডটা O2 2 মাইনাস। এখানে একটা নোট এখানে দেওয়া আছে, এটা একটু পড়তে হবে। মার্কের পার হাইড্রল কি? তো দেখতে পাচ্ছ সোডিয়াম অক্সাইড এবং H2SO4 বিক্রিয়ায় যে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয় তাকে পাতন করে 30% জলীয় দ্রবণ পাওয়া যায়। H2O2 এর এই 30% জলীয় দ্রবণকে মার্কের পার হাইড্রল বলে। তো প্রিপারেশন রিলেটেড বলা আছে। এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি বিক্রিয়াটা রয়েছে Na2O2 H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে Na2SO4 আর H2O2। তো H2O2 রিয়াকশন করলে একটা পারঅক্সাইড বন্ড রয়ে যাবে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, H2O2 সাধারণ উষ্ণতায় ধীরে ধীরে বিয়োজিত হয়ে জল এবং অক্সিজেন উৎপন্ন করে। সেজন্য হাইড্রোজেন পারঅক্সাইড কিনে রাখার পর কিছুদিন পর সেটা ক্ষার নষ্ট হয়ে যায়, কারণ সেটা অটোমেটিক্যালি জল এবং অক্সিজেনে ভেঙে যায়। তো মেনলি ফ্রিজে রাখা হয়। H3PO4 নেগেটিভ ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। H2O2 বিয়োজনে নেগেটিভ ক্যাটালিস্ট, অর্থাৎ বিক্রিয়াটা অত্যন্ত দ্রুত হারে হয়, তাকে ধীরগতি করার জন্য H3PO4 দেওয়া হয়। তো এখানে প্র্যাকটিক্যাল করা হয় যে কী হারে H2O2 ভাঙছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি জারণ ধর্ম। H2O2 এর জারণ ধর্ম থাকবে, এটা স্বাভাবিক, কারণ এখানে অক্সিজেন রয়েছে। অক্সিজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে অন্য কারো কাছ থেকে। দেখো Fe2+ থেকে Fe3+ হয়েছে, তার মানে H2O2 যে অক্সিজেনটা -1 স্টেটে আছে সে কী করেছে, Fe2+ এর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়েছে, দিয়ে নিজে চলে গেছে -2 স্টেটে। জায়গাটা বোঝা গেল? -1 স্টেটে ছিল হাইড্রোজেন পারঅক্সাইডে, সেইখানে অক্সিজেন হয়ে গেলো -2 স্টেটে। তার মানে এখানে নিজে বিজারিত হলো। আর Fe2+ থেকে Fe3+, তার মানে এখানে জারিত হলো। এবার এই জারণটা করলো কে? H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড এখানে জারক দ্রব্য রূপে কাজ করেছে। এগেন PbS এর সাথে বিক্রিয়াটা দেখো, PbS H2O2 রিয়াকশন করে PbSO4 + H2O। তাহলে যখনই দেখবে যে H2O2টা ডান দিকে জল হচ্ছে, তার মানে তার জারণ ধর্ম প্রকাশ পাবে। Mnটা দেখো, Mnটা এখানে +2 স্টেটে ছিল, এখানে MnO2 মানে +4 স্টেট। এখানে জারণ বিজারণের এই কনসেপ্টটা তোমাদের অবশ্যই লাগবে। হাইড্রোজেন পারঅক্সাইড সোডিয়াম অক্সাইডের সঙ্গে হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এই জিনিসটা তৈরি করছে। তো এমনি দেখে রাখবে, একবার মনে রাখবে যে এই যৌগটা এই যৌগতে পরিণত হয়, কারণ জারণ বিজারণ ব্যাপারটা ক্লাস 12 আবার দারুণভাবে রয়েছে। তাই এই কনসেপ্টটা না রাখলে 12 আবার ক্লিয়ার হবে না। H2O2 বিরঞ্জন ধর্ম, ব্লিচিং এজেন্ট, ব্লিচিং প্রপার্টি। ব্লিচিং মানে হচ্ছে কালারলেস করে দেওয়া, কোনো রঙিন বস্তুকে বর্ণহীন করে দেওয়াটাকে বিরঞ্জন ধর্ম বলা হয়। এবার বিরঞ্জন ধর্ম অনেকেই দেখায়, ক্লাস 12 পড়ানো হবে। O3 বিরঞ্জন ধর্ম দেখায়, Cl2 ওয়াটার অর্থাৎ ক্লোরিন জল, SO2 জল, এরা সবাই কিন্তু বিরঞ্জন ধর্ম দেখায়। মানে এদের কাজ হচ্ছে কোনো রঙিন বস্তুকে বর্ণহীন করে দেওয়া। কী রাস্তা দিয়ে করছে দেখো, H2O2 ভেঙে জায়মান অক্সিজেন করছে। এই যে অক্সিজেন, এই জায়মান অক্সিজেন কী করে, কোনো রঙিন বস্তুকে জারিত করে, রঙিন বস্তুকে জারিত করে বর্ণহীন করে দেয়। তাই স্থায়ী বিরঞ্জন ধর্ম দেখায়, কারণ এখানে জারণ ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। আর জারিত যেহেতু হয়ে গেছে তাহলে আর জারণ ঘটবে না, তাই আগের বর্ণ ফিরে পায় না।
এখানে একটা কাহিনী আছে, যদি এটা বিজারণ প্রক্রিয়ায় করতো রঙিন বস্তুকে বর্ণহীন, তাহলে সেই প্রোডাক্টটা আবার বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হতো। এবার সেই প্রোডাক্টটা যদি আবার বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়, তাহলে আবার রঙিন বস্তুতে ফিরে আসতো। তাহলে জারণ ক্রিয়ার মাধ্যমে হচ্ছে এটাই স্থায়ী, কারণ এটা জারণ ক্রিয়ার মাধ্যমে হচ্ছে। যদি বিজারণ ক্রিয়ার মাধ্যমে হতো তাহলে কিন্তু অস্থায়ী হতো। ওকে, এটা আবার অন্যান্য ক্ষেত্রে আবার রয়েছে, বিজারণ ক্রিয়ার জন্য হলে আবার জারিত হয়ে যায়। ভলিউম স্ট্রেংথ, এই যে একটি হাইড্রোজেন পারঅক্সাইডের একটি ব্যাপার রয়েছে, ভলিউম স্ট্রেংথ, আয়তন মাত্রা। এখানে কিছু কথা তোমাকে জানতে হবে, যেমন 10 আয়তন H2O2। 10 আয়তন H2O2 বলতে কি বোঝানো হচ্ছে, আর 10% H2O2 বলতে কি বোঝানো হচ্ছে। এবার এই জায়গাটা আমি একটু বোঝাচ্ছি, যদি না হয় সেক্ষেত্রে আবার বই থেকে বলে দেবো। দেখো, 10 আয়তন H2O2 মানে কি, H2O2 থেকে অটোমেটিক তো অক্সিজেন গ্যাস বেরোয়, জল আর অক্সিজেন হয়। তো তখন কাহিনীটা হচ্ছে 1 ml H2O2 থেকে 10 ml O2 উৎপন্ন হবে এসটিপিতে। যদি 10 ml O2 পাওয়া যায়, তবে সেই H2O2 স্ট্রেংথটাকে বলা হবে 10 আয়তন H2O2। তাহলে আমাদের এমসিকিউ আসতে পারে, 10 আয়তন H2O2 বলতে কোনটিকে বোঝানো হয়েছে। 1 ml এ 10 ml, ঠিক আছে, 1 ml H2O2 থেকে 10 ml O2 পাওয়া যায় এসটিপিতে, সেটা বোঝানো হবে। এবার মোলের একটি অঙ্ক দেখা যাক। দেখো, H2O2 রিয়াকশন করছে 2H2O2 এসটিপিতে। তাহলে এটা যদি 2 মোল হয়, 2 মোল মানে 68 গ্রাম, ভালো করে একটু বুঝে নিও। 32 আর 2 34 গ্রাম হচ্ছে 1 মোলে, তাহলে 2 মোলে হচ্ছে 68 গ্রাম। 68 গ্রাম H2O2 থেকে পাওয়া যাচ্ছে 22.4 লিটার। তাহলে এখানে কী লেখা আছে, 22.4 লিটার O2 পেতে 68 গ্রাম H2O2 প্রয়োজন। তাহলে 1 ml O2 পেতে কতটা প্রয়োজন, 1 লিটার পেতে কতটা প্রয়োজন। তাহলে এখানে H2O2 স্ট্রেংথ মাপা হবে কত গ্রাম পার লিটার। তাহলে আমার কতটা অক্সিজেন পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমার যদি গ্রাম পার মিলিলিটারের স্ট্রেংথ বার করতে বলে, তাহলে দেখতে হবে 1 মিলিলিটারে কত গ্রাম। তাহলে 1 মিলিলিটার অক্সিজেন পেতে কত গ্রাম H2O2 লাগবে, সেটা গ্রাম পার মিলিলিটারের স্ট্রেংথ বেরোবে। এই যে আনসারটা হবে সেটা গ্রাম পার মিলিলিটার। আবার 1 লিটার অক্সিজেন পেতে কতটা H2O2 প্রয়োজন, সেটা গ্রাম পার লিটার। অর্থাৎ এই কাহিনীটা আমাকে কোনো না কোনো নিউমেরিক্যাল করার জন্য লাগবে। তো তোমরা একটু দেখে নিও 5, 7, 9 পেজে, জাস্ট কষে দেওয়া অঙ্কগুলোই দেখো, যদি কিছু দেয় সে খুবই ছোট এবং সহজ জিনিস দেবে। তো সেখানে আমি আবার বলছি 10 আয়তন H2O2 আর 10%। দেখো 10% মানে তো 10% W/W বলতে যেটা বোঝায় সেটা 100-তে 10, কিন্তু এখানে 1 ml এ 10 ml। এটা হাইড্রোজেন পারঅক্সাইডে আলাদা করে স্ট্রেংথ বলা হয়। তো ঠিক আছে, এস ব্লকের এই জায়গাটা 1Sটা কমপ্লিট, তারপরে 2S মানে সেকেন্ড গ্রুপটার কিছু তথ্য দেবো। আর এখানে কিছু দেওয়া আছে, দেখো, জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেনের ব্যবহার। তো আমরা জানি রকেটে ব্যবহার করা হয়, এটা পড়ে নিতে বলা হয়েছে। অস্থায়ী কার্বনেট Li2CO3, একবার দেখেছো যে এটা দ্রুত ভেঙে যায়, অস্থায়ী কার্বনেট। যেটি উত্তপ্ত করলে NO2 গ্যাস নির্গত হয়, LiNO3। দেখো, গ্রুপ 1-এর লিথিয়ামের যে ব্যতিক্রমটা রয়েছে, ব্যতিক্রম বলতে কী বোঝাচ্ছে, যে অস্বাভাবিক আচরণ। তো লিথিয়ামের যে অস্বাভাবিক আচরণটা রয়েছে, সেই অস্বাভাবিক আচরণ থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। হাইড্রোজেন এনথালপি সবচেয়ে বেশি Li+-এর। ল্যাসাইন পরীক্ষায় যে ধাতু ব্যবহার করা হয়, দ্যাট ইজ সোডিয়াম। এটা একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন। ল্যাসাইন পরীক্ষায় সোডিয়াম ব্যবহার করা হয়। হ্যাঁ, 11-এর শেষের দিকে আছে, প্র্যাকটিক্যালে করানো হবে। অর্গানিক মলিকিউলস থেকে নাইট্রোজেন, ক্লোরিন, সালফার মৌলগুলোকে প্রেজেন্ট করার জন্য, শনাক্ত করার জন্য, আইডেন্টিফাই করার জন্য ল্যাসাইন পরীক্ষা করা হয়। সেখানে আমরা একটা ছোট্ট সোডিয়ামের কুচি নেব, তারপরে ফিউশন টিউবে দিয়ে ওটাকে আচ্ছা করে গরম করব স্যাম্পেল সহ। তারপর বিভিন্ন পরীক্ষা রয়েছে। তো যদি আমাদের পাওয়া যায় আর কি, ল্যাসাইন পরীক্ষায় যে ধাতু ব্যবহৃত হয় সেটা হলো সোডিয়াম। শিকা পরীক্ষায় সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো বিকিরণ হয়, সেটা হলো পটাশিয়াম থেকে। সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো বিকিরিত হয় পটাশিয়াম থেকে।
সোডা অ্যাশ, সোডা ভস্ম কাকে বলে? Na2CO3 কে সোডা ভস্ম বলা হয়। তরল অ্যামোনিয়া দ্রবণে লিথিয়াম সোডিয়াম, এটা এলাই, লিথিয়াম সোডিয়াম ভালো বিজারক দ্রব্য রূপে কাজ করে। জলীয় দ্রবণে সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করে সিজিয়াম প্লাস। কেন বলছি বুঝতে পারছো? এইগুলো এমসিকিউতে লাগবে। সিজিয়াম প্লাস মানে কি? আকার বড়, চার্জ ডেন্সিটি কম, ফলে কম জ্বলনও ঘিরে ধরবে। কম জ্বলনও ঘিরে ধরার ফলে জলয়োজিত আকার মানে হাইড্রেটেড সাইজটা কিন্তু এর ছোট হবে কম্পেয়ার টু লিথিয়াম প্লাস। শুধু লিথিয়াম আকার ছোট, কিন্তু যখন জ্বলনও বেশি করে লেগে যাবে আকারে বড় হয়ে যাবে। আকারে বড় হয়ে যাওয়ার জন্য তখন তুমি ওটাকে আর আয়ন পরিবাহিতা বেশি দেখাতে পারে না, কিন্তু সিজিয়াম প্লাস আয়ন পরিবাহিতা ম্যাক্সিমাম দেখাবে। এই জায়গাটা হলো। চলে এসেছি অ্যালকালাইন আর্থ মেটাল নিয়ে। দেখো এখানে গ্রুপ 2 এলিমেন্টগুলোর মধ্যে আমরা কিছু প্রপার্টিস পড়বো, কিছু তো আগে পড়েছি আর কিছু আমরা পড়ব। তো এখানে দেখে নিই হাইড্রেশন এনথ্যালাপির যে ক্রমটা দেখানো হয়েছে। দেখো হাইড্রেশন এনথ্যালাপি কি বলছে না, ক্যাটায়নের অধিক আধান এবং ক্ষুদ্র আকার হাইড্রেশন এনথ্যালাপি বৃদ্ধি করে। তো তুমি দেখতে পাচ্ছ আধানটা অধিক এবং আকারটা ক্ষুদ্র, বলতে গেলে বেরিলিয়াম 2+ বেশি হবে। তাহলে হাইড্রেশন এনথ্যালাপির একটা ক্রম এখানে দেখতে পাচ্ছ, বেরিলিয়াম 2+ বেশি, তারপরে গ্রুপের উপর থেকে নিচে যেতে যাচ্ছি কমে যাচ্ছে। তো আধান ঘনত্ব বেশি বলে দ্রাবক আয়ন শক্তি যেটা হাইড্রেশন এনথ্যালাপির মান বেশি হয়। আর এদেরও সবার হাইড্রেটেড সল্ট হিসাবে থাকে। এখানে দুটো এক্সাম্পল দেখানো হয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের হাইড্রেটেড সল্ট, ক্যালসিয়াম ক্লোরাইডের হাইড্রেটেড সল্ট। এই সল্টগুলো জলকে অ্যাকসেপ্ট করে, জল তাদের স্ট্রাকচারের মধ্যে ঢুকে যায়, সেই জন্য হাইড্রেশন এনথ্যালাপি এদের বেশি। জলীয় দ্রবণে আয়ন পরিবাহিতা, দ্যাট ডিপেন্ডস অন হাইড্রেটেড সাইজ। হাইড্রেটেড সাইজ যার যত বড় হবে তার আয়ন পরিবাহিতা তত কম হবে, আবার হাইড্রেটেড সাইজ যার যত ছোট হবে আয়ন পরিবাহিতা কম হবে। দ্যাট মিনস হাইড্রেশন এনথ্যালাপি যার বেশি হবে তার আবার আয়ন পরিবাহিতা কমে যাবে। কি করে? দেখো আগেই বললাম বেরিলিয়াম 2+ এর কিন্তু হাইড্রেশন এনথ্যালাপি বেশি, ফলে ওতে কিন্তু বেশি পরিমাণে জ্বলনও ঘিরে ধরবে। বেশি পরিমাণে জ্বলনও ঘিরে ধরলে তার যে টোটাল সাইজ আকারটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আকার যদি বৃদ্ধি পায় বেরিলিয়ামের ক্ষেত্রে, তাহলে অটোমেটিক্যালি হাইড্রেশন এনথ্যালপি হ্রাস পাবে, কারণ আমরা তো গতিবেগটাও দেখতে হবে। হাইড্রেটেড যে আয়নটা তার গতিবেগ দ্রবণে যত স্পিডে যাবে তত বেশি আয়ন পরিবাহিতা দেখাবে। তো এখানে দেখো বেরিলিয়াম থেকে একদম বেরিয়াম পর্যন্ত হাইড্রেশন এনথ্যালপি ক্রমশ হ্রাস পায় বলে আয়নগুলির আকার ক্রমশ ছোট হতে থাকে। হাইড্রেশন এনথ্যালপি হ্রাস পায়, গ্রুপের ওপর থেকে নিচে গেলে আয়ন পরিবাহিতা বৃদ্ধি পায়। আর হাইড্রেটেড সাইজটা তো বলবো না, মানে হ্রাস পায় আয়নগুলির হাইড্রেটেড সাইজ যেটা সেটা ছোট হতে থাকে। তো এখানে কমা দিয়ে এখানে লিখলাম হাইড্রেটেড সাইজ, এর বাংলা কথা হচ্ছে জলয়োজিত আকার। তো সেই আকারটা কমতে থাকে ওপর থেকে নিচে গেলে, তাই গ্রুপের ওপর থেকে নিচে আয়ন পরিবাহিতা বৃদ্ধি পায়। তো অবভিয়াসলি হাইড্রেশন এনথ্যালাপি যার বেশি হবে আয়ন পরিবাহিতা তার কমে যাবে। তো দেখতে পাচ্ছ ক্রমটা এরকম করা আছে, জলসহ আকার কমছে তাই পরিবাহিতা বাড়ছে। ক্লিয়ার না হলে এটা বারবার দেখো, ব্যাপারটা ভাবো। সায়েন্সে তো ভাবনার ব্যাপারটা বেশি। জারণ অবস্থায় চুম্বক ধর্ম, দেখো গ্রুপ 2 এলিমেন্ট মানে আমরা কি বলবো, দুটো ইলেকট্রন তো তাকে বর্জন করতেই হবে, একটা ইলেকট্রন বর্জন করে তো আর সুস্থিত হবে না, তাই এরা দ্বিযোজী ক্যাটায়ন রূপে অবস্থান করে এবং একটাই এদের জারণ অবস্থা, দ্যাট ইজ +2 হয়ে এরা বেশি স্টেবল। এরা কিন্তু মৌল অবস্থাতেও এদের যুগ্ম ইলেকট্রন থাকে, আবার +2তেও কিন্তু যুগ্ম ইলেকট্রন থাকে, তাই আমরা এদের যৌগগুলোকে ডায়াম্যাগনেটিক বলবো। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বোঝা গেল? ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে এইসব ধাতুগুলি জলের সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে এবং ভূপৃষ্ঠে পাওয়া যায়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো সেই জন্য এটা ডায়াম্যাগনেটিক বলা হয়েছে। ওকে,
নেক্সট দেখো, নেক্সট কি আনা হয়েছে, শিকা পরীক্ষা ফিল্ম টেস্ট। ওকে, এখানে একটা ভালো কোশ্চেন, সেটা হয়তো অনেক সময় আমি বারবার বলে থাকি, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ছাড়া অন্যান্য ধাতুগুলি শিকা পরীক্ষায় বর্ণ দেখায়। এটা কিন্তু আমাদের প্রথম ভিডিওর একদম প্রথম দিকেই রয়েছে, শিকা পরীক্ষায় কে কেমন বর্ণ দেখায় এবং এরা দুজন দেখায় না, সেটা কেন দেখায় না সেটা দেখবো, ওখানে বলা আছে। তো এটাকে বারবার রিপিট করা হচ্ছে, আমি মনে করছি এটা ভালো করে পড়ো, এটাই যথেষ্ট। বিচারণ ধর্মের ক্রমটা দেখে নাও সবাই, ওপর থেকে নিচে গেলে বিচারণ ধর্ম বাড়ছে। তারপরে কি বলা হয়েছে, সমযোজী হ্যালাইড কোনটি, একটা কোশ্চেন দিয়েছে, সমযোজী হ্যালাইড কোনটি। তো এখানে আমি মিল পাচ্ছি কি, হ্যালোজেনটা মিল আছে। এবার ক্যাটায়নটা আলাদা, তবে ক্যাটায়নটা যেহেতু একই শ্রেণীভুক্ত, ফাজান কি বলেছিল, ক্যাটায়নে ক্ষুদ্র আকার যৌগের সমযোজী বিকাশ বেশি ঘটায়। ক্যাটায়নে ক্ষুদ্র আকার যৌগের সমযোজী বিকাশ বেশি ঘটায়। আর কিছু বলবো না, বাকি অনেক কিছু বলা আছে। অক্সাইড এমও, এবার সেই অক্সাইডের কার কত স্টেবিলিটি, কার কত স্থায়িত্ব, সেটা নির্ভর করছে তার মধ্যে বন্ডিং স্ট্রেংথ কতটা, তাপীয় স্থায়িত্ব, হিট দিলে কোনটা তাড়াতাড়ি ভাঙে সেই ব্যাপারটা। তাহলে উচ্চ ল্যাটিস শক্তির জন্য ক্ষার ধাতুর অক্সাইডের তুলনায় ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইডগুলি অধিকতর স্থায়ী। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, Na2O, সোডিয়াম অক্সাইডের থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড অনেক বেশি, কারণ ল্যাটিস এনার্জিটা খুব বেশি। আই থিঙ্ক বুঝতে পারছো। বিইও, এখানে সমযোজী চরিত্র বেশি হবে, আকার ছোট আছে বলে। তাপীয় স্থায়িত্ব দিক দিয়ে আমার যা দেখছি সেটা হচ্ছে তোমার এই ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের বলা হচ্ছে ল্যাটিস এনার্জি হ্রাস পাচ্ছে বলে তাপীয় স্থায়িত্ব হ্রাস পাচ্ছে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি, একে রাখা হয়নি কারণ এর তাপীয় স্থায়িত্ব অত্যন্ত কম। এমোগুলো জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, জলে দ্রাব্য মানে জলে দ্রবীভূত হয় আর কি। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের ক্ষারগুলি অবশ্যই জলে দ্রবীভূত হয়, তবে তার মধ্যে বিইও, এমজিও এইগুলো জলে অদ্রাব্য হবে, ক্ষারীয় প্রকৃতি। তো বিইও, এমজিও, সিও, স্ট্রনসিয়াম, বেরিয়াম এরা উভধর্মী এবং শক্তিশালী ক্ষারক দেখা যাচ্ছে। দেখো উপর থেকে নিচে গেলে খাদ্যমও বাড়ে, এটা একদম সত্যি কথা। এবার বিইওটাকে আমরা উভধর্মী বলছি, বিইও HCl এর সাথেও বিক্রিয়া করছে, বিইও NaOH এর সাথেও বিক্রিয়া করছে। এখানে আমি লিখি নাই কারণ এটা তোমরা লিখবে বলে। তো এই যে উভধর্মিতার প্রমাণ, হাইড্রাইড, ক্ষার ধাতুগুলো দুটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করবে, কারণ দুই যোজ্যতা, সুতরাং দুটো হাইড্রাইডের সঙ্গে গঠন করবে। এখানে মেন ব্যাপার হলো হাইড্রাইডের, বাকি সবই তাপীয় স্থায়িত্ব। তার সাথে রয়েছে হাইড্রোলিথ। ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলা হয়, যেটা অনেক বিক্রিয়ায় কাজে লাগানো হয় বিচারক দ্রব্য রূপে। তো ক্যালসিয়ামকে হাইড্রোজেন সহ হিট করলে ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়, যেটা আবার ভেঙে গিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আবার হাইড্রোজেন গ্যাস। তো এর মধ্যে বিপুল পরিমাণে হাইড্রোজেন বর্জন করার ক্ষমতা রয়েছে, ফলে এটাকে বিচারক দ্রব্য হিসাবে রাখা হয়েছে। BeCl2 বিজারিত হয়ে BeH2 তৈরি করে, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা ভালো বিচারক দ্রব্য, ভেরি ভেরি গুড রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট হওয়ার জন্য এটা বিজারিত করে BeH2 উৎপন্ন করে।